আচ্ছা, ঠিক আছে। তাহলে আসেন শুরু করা যাক। নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে কি কি ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলো যে আগে একটু বলে ফেলি আমি তাড়াতাড়ি করে। সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, বা নিউটনিয়ান মেকানিক্স। আচ্ছা, নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেগুলো হচ্ছে আমি সূত্র ওয়াইজ লিখবো। অর্থাৎ এই সূত্রগুলোর উপর আপনি একটু বেশি করে গুরুত্ব রাখতে হবে। যেমন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এর সূত্র। এই সূত্রটাকে আপনি খুব ভালো করে জানতে হবে। তারপর হচ্ছে আপনার লাগবে ভরবেগের সংরক্ষণ সূত্র ও সংঘর্ষ। ভরবেগের সংরক্ষণ সূত্র ও সংঘর্ষ, এগুলা থেকে সব জায়গায় কোশ্চেন বেশি আসে। অর্থাৎ আপনি মেডিকেলে পরীক্ষা দেন, ভার্সিটিতে পরীক্ষা দেন, এইচএসসি পরীক্ষা দেন, যে পরীক্ষাই হোক সব জায়গায় এই টপিক গুলো থেকে প্রশ্ন একটু হইলেও বেশি আসবে। সো একটু ভালো করে সবাই এই টপিক গুলো বেশি ভালো করে সবাই একটু নজর রাখবেন। সো এই আর কি। তারপর আসি হচ্ছে কৌণিক গতির মধ্যে হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ও বিমুখী বল। কেন্দ্রমুখী ও বিমুখী বল, বিমুখী বল, ব্যাংকিং, আর কিছু টপিক আছে যেগুলো মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, ভরবেগ, কৌণিক গতিশক্তি, গতিশক্তি, টর্ক। আমরা সবগুলো টপিকই পড়বো, কিন্তু আপনি মাথায় রাখবেন, আমি আর বলবো না যে কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। সো আপনি প্রথম ক্লাস থেকেই মাথায় রাখবেন যে এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। অর্থাৎ আপনি যদি এই টপিক গুলা ভালো মতো পারেন তাহলে আলটিমেটলি হচ্ছে পুরা ব্যাপারটা পারফেক্ট হবে, এই আর কি। ঠিক আছে, প্রথম চারটা হচ্ছে আমাদের 3 স্টার টপিক, 3 স্টার লেভেলের টপিক, আর পরেগুলো হচ্ছে 2 স্টার আর কি, মানে মোটামুটি ইম্পর্টেন্ট। কিন্তু এগুলো থেকে এমসিকিউ আসার চান্স অনেক বেশি থাকে, কারণ সূত্র। আর আরেকটা কথা সবাই চ্যাপ্টারের প্রথমেই বলে রাখি, অবশ্যই অবশ্যই নিউটনিয়ান বলবিদ্যার সূত্র যারা পারফেক্টলি পারবে, 100% সূত্রগুলো যারা পারবে, অর্থাৎ সূত্রে কোনো ভুল হবে না, তাদের জন্য এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি। যারা সূত্রগুলা ভালো করে পারবে নিউটনিয়ান বলবিদ্যার, এই সূত্রটা কখন ইউজ করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয় এই ব্যাপারগুলো যারা জানবেন তাদের জন্য এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি চ্যাপ্টার। ঠিক আছে, প্রচুর সূত্র, প্রচুর টপিক, কিন্তু ওই যে বললাম শুধু সূত্র মুখস্থ রাখবেন এবং কিভাবে সূত্রগুলো আসছে বা কিভাবে সূত্রগুলো ইউজ করতে হয় এটা যারা জানবেন ওদের জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি ইজি হবে। আর অনেকেরই হচ্ছে নিউটনের বলবিদ্যাতে প্রবলেম আছে, তো সবাই একটু লাইভ ক্লাসগুলো করার ট্রাই করবেন। ঠিক আছে, লাইভ ক্লাস করলে হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারাকশন গুলো ভালো হবে, আপনি সাথে সাথে ক্লাসগুলো করা হয়ে যাবে, ক্লাসগুলো আরো জমে যাবে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন যে ক্লাস জমলে কিন্তু নিউটনের বলবিদ্যাতে অনেক সমস্যা হবে, কারণ মোটামুটি বেশ কিছু ক্লাস হতে যাচ্ছে আমাদের, আর লেংদি কিছু ক্লাসও হবে। সো ওগুলো একটু ভালো করে করবেন, এই হচ্ছে কথাবার্তা। তাহলে আসেন শুরু করা যাক নিউটনের বলবিদ্যা। নিউটনের বলবিদ্যা শুরুই করবো আমরা নিউটনের সূত্র দিয়ে। নিউটনের সূত্র, সূত্র ওকে। নিউটনের সূত্রের মধ্যে আসেন, নিউটনের সূত্রের মধ্যে প্রথমে আমরা প্রথম সূত্রটা পড়ি। প্রথম সূত্র আশা করি সবাই মোটামুটি জানেন প্রথম সূত্রটা কি, আমি একটু মুখে বলে দিচ্ছি। তাও প্রথম সূত্রটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে বা সমবেগে চলতে থাকবে। তাহলে কি, বাহ্যিক বল প্রয়োগ করা না হলে, দ্যাট ইজ বাহ্যিক বল যদি শূন্য হয়, বাহ্যিক বল যদি শূন্য হয়, অর্থাৎ কোনো বাহ্যিক বল যদি প্রয়োগ করা না হয় বা বাহ্যিক বলটা শূন্য হয়, তাহলে কি থাকবে, স্থির বস্তুগুলা, যারা স্থির বস্তু, ওই স্থির বস্তুগুলো আমাদের জন্য কি থাকবে, স্থিরই থেকে যাবে। স্থির বস্তুগুলো আমাদের জন্য স্থির রয়ে যাবে। আর যেগুলো গতিশীল বস্তু আছে, যেগুলো গতিশীল বস্তু আছে সেগুলো আমাদের জন্য সমবেগে, সমবেগে সরল পথে চলতে থাকবে, সমবেগে সরল পথে চলতে থাকবে। তাহলে ব্যাপার হচ্ছে দুইটা, দুইটার ক্ষেত্রে আমাদের সূত্রটা খাটবে, স্থির বস্তুগুলো স্থির রয়ে যাবে, অর্থাৎ যে অবস্থায় আছে ওই অবস্থায় রয়ে যাবে। গতিশীল যারা আছে ওদের বেগের মানের কোনো চেঞ্জ হবে না, ওরা একটা কনস্ট্যান্ট স্পিডে চলতে থাকবে এবং সরল পথে, অর্থাৎ গতি পথের কোনো পরিবর্তন হবে না। এবং এই যে স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে, গতিশীল বস্তু গতিশীল থাকতে চাচ্ছে, ঠিক না, সমবেগে গতিশীল থাকতে যাচ্ছে, তাহলে যেহেতু গতিশীল থাকতে যাচ্ছে তাহলে অবশ্যই আমরা বলতে পারি স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকতে যাচ্ছে। তাহলে এই কাহিনীটা আমরা জানতে পারি প্রথম সূত্র থেকে, এই কাহিনীটার নাম হচ্ছে জড়তা। সবাই আশা করি জানেন যে জড়তা মানে হচ্ছে বস্তুর নিজস্ব অবস্থা, নিজস্ব অবস্থা বজায় রাখার, অবস্থা বজায় রাখার প্রবণতা, রাখার প্রবণতা।
অর্থাৎ ও যে অবস্থায় আছে, ও যদি স্থির থাকে তাহলে ও স্থির থাকতে চাইবে, ও যদি গতিশীল থাকে তাহলে ও গতিশীল থাকতে চাইবে। তাহলে এই যে নিজস্ব অবস্থা বজায় রাখার, অর্থাৎ নিজের অবস্থায় নিজে থাকতে যাচ্ছে, এই যে প্রবণতা, সেটাকে আমরা বলি জড়তা। সেটাকে আমরা কি বলি? জড়তা বলি। এই যে জড়তা আছে, নিজের অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতা, এই জড়তা বা নিজের অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটা নির্ভর করে কিসের উপর? এই জিনিসটা নির্ভর করে একমাত্র বস্তুর ভরের উপর। একমাত্র বস্তুর কিসের উপর নির্ভর করে এই স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা? বস্তুর ভরের উপর। সো মাথায় রাখবেন, একটা বস্তু নিজের জায়গায় থাকতে চাচ্ছে, একটা হালকা বস্তু আছে, একটা ভারী বস্তু আছে। মনে করেন এই যে একটা বস্তু আছে যেটা স্মল এম, আর একটা বস্তু আছে যেটা ক্যাপিটাল। তাহলে কার জড়তাটা বেশি হবে? আপনি বুঝতে হবে এর জড়তাটা কি হবে, এর জড়তাটা বেশি হবে। যার ভরটা বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তাটা কি হবে? কম। সিম্পল কথা। তাহলে ব্যাপারটা কি আসতেছে ইন টোটাল? আমরা জড়তা বুঝতে পারলাম, নিজ অবস্থা থাকতে চাওয়ার প্রবণতা কিসের উপর নির্ভর করে? ব্যাপারটা বস্তুর ভরের উপর। এই জন্য বলা হয় বস্তুর জড়তাই আসলে বস্তুর ভর, বা বস্তুর ভরই হচ্ছে বস্তুর জড়তা। বস্তুর ভরই হচ্ছে বস্তুর জড়তা, বা বস্তুর জড়তাই হচ্ছে বস্তুর ভর। অর্থাৎ জড়তার ভর সেম কথা, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যে জড়তার যেই কথা ভরও একই কথা। কেউ যদি বলে আপনাকে বস্তুর জড়তা বেশি, বা এই বস্তুটা জড়তা বজায় রাখার ক্ষমতাটা বেশি, তাহলে আপনাকে বুঝতে হবে অটোমেটিক্যালি যে বস্তুটার আসলে কি বেশি? বস্তুটার আসলে ভরটা বেশি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে যে জড়তা যে কথা, ভরও কি কথা আমাদের জন্য? সেম কথা, জড়তা আর ভর একই কথা। তাহলে জড়তা আশা করি বুঝতে পারছেন। এরপর জড়তা হচ্ছে দুই রকম আছে। একটা হচ্ছে আমাদের জন্য একটা হচ্ছে আমাদের জন্য স্থিতি জড়তা, স্থিতি জড়তা। আর একটা হচ্ছে আমাদের জন্য গতি জড়তা। স্থিতি জড়তা, গতি জড়তা। এবার একটু আসি, এই যে স্থিতি জড়তা এবং গতি জড়তা আছে। স্থিতি জড়তা কি বুঝতে পারতেছেন? স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, যেটাকে আমরা বলবো স্থিতি জড়তা। স্থির বস্তু স্থির থাকতে চাইবে। আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা বলি গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলি গতি জড়তা। গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলবো গতি জড়তা। সিম্পল কথা। তাহলে বুঝতে পারছেন আশা করি, কারো সমস্যা হওয়ার কথা না, এগুলো সবাই জানি। আমি জাস্ট একটু ইনফরমেশন দেওয়ার জন্য ব্যাপারগুলো বলতেছি। তাহলে স্থির বস্তু স্থির থাকতে চাইবে, এটার যে প্রবণতা স্থিতি জড়তা। গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চাইবে, সেটা হচ্ছে গতি জড়তা। দুই প্রকার আছে। এই যে স্থিতি জড়তা আছে এবং এই যে গতি জড়তা আছে, স্থিতি জড়তা এবং গতি জড়তা, এগুলোর এক্সাম্পল গুলো আমাদের প্রায় পরীক্ষায় আসে। সো একটু মাথা রাখবো এক্সাম্পল, আশা করি সবাই জানেন। সেটা হচ্ছে স্থির গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করে, স্থির গাড়ি স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলো, হঠাৎ চলতে শুরু করলো শুরু করলো তখন কি হয়? আমাদের শরীরটা হালকা কোন দিকে ইয়া হয়ে পড়ে? আমাদের শরীরটা পেছনের দিকে হেলে পড়ে। তাহলে এটা হচ্ছে পেছনে হেলে পড়ে, পেছনে হেলে পড়ে। অর্থাৎ আপনি, সবচেয়ে ভালো কথা হচ্ছে এতটুকু, যে স্থিতি জড়তার কোটি কোটি এক্সাম্পল আছে। এখন আপনি কিভাবে বুঝবেন সেটা স্থিতির কাহিনী? আপনি বুঝবেন যে ওই স্থির বস্তুটা হঠাৎ দেখবেন গতিশীল হয়েছে। তো গতিশীল হইলেও স্থির থাকতে চাচ্ছে, এই জন্য ও কিছুটা আগের জায়গা থেকে পিছিয়ে পড়বে। কিরকম? মনে করেন আমাদের কাছে একটা কম্বল আছে, ঠিক আছে? এই কম্বলের মধ্যে হচ্ছে আপনার কিছু বালুকণা আছে। এখন আপনি একটা লাঠি দিয়ে এই কম্বলের মধ্যে বাড়ি দিচ্ছেন, বল প্রয়োগ করছেন, ঠিক আছে? বাড়ি দিচ্ছেন এটাকে। তাহলে বাড়ি দিলে কি হবে? এই যে কম্বলটা আছে এটা গতিশীল হবে। গতিশীল হইলেও এর মধ্যে যে বালু কণাগুলো আছে, ওরা কি থাকতে চাচ্ছে? স্থির থাকতে চাচ্ছে। তাহলে ওরা কি হবে? ওরা কি গতিশীল হতে পারবে ওর সাথে? ওরা তখন আস্তে করে নিচে পড়ে যাবে। এই জন্য আমরা কম্বল টম্বল বা যে কোনো জিনিস বাড়ি দিলে ওর থেকে বালু পড়া শুরু করে। কেন? ওই যে হঠাৎ করে স্থির বস্তুকে গতিশীল করছে। তাহলে স্থিতি জড়তা বোঝার মেইন টেকনিক কি? এক্সাম্পল বোঝার মেইন টেকনিক কি? হঠাৎ স্থির কোনো বস্তু হঠাৎ গতিশীল হবে, স্থির বস্তু হঠাৎ গতিশীল হলে, বস্তু হঠাৎ গতিশীল, তাহলে আপনি বুঝবেন তখন সেটা সেটা হচ্ছে আমাদের কি? সেটা আমাদের স্থিতি জড়তার উদাহরণ। একটা স্থির বস্তু আছে, হঠাৎ গতিশীল হতে নিলে দেখবেন ও কি হইতে যাচ্ছে? পেছনে রয়ে যেতে যাচ্ছে, স্থির রয়ে যেতে যাচ্ছে। তাহলে যখন স্থির রয়ে যেতে পারবে চাইবে, সেটাই আমাদের স্থিতি জড়তার এক্সাম্পল হয়ে যাবে। সেম ভাবে গতি জড়তার এক্সাম্পল হবে কিভাবে? গতি জড়তার এক্সাম্পল হবে হচ্ছে যখন বস্তুটা গতিশীল থেকে হঠাৎ স্থির হতে চাইবে। যেমন চলন্ত গাড়ি হঠাৎ স্থির হলে, চলন্ত গাড়ি হঠাৎ স্থির হলে, চলন্ত গাড়ি যখন হঠাৎ স্থির হয়ে যায় তখন আমরা জানি যাত্রীরা কোন দিকে হেলে পড়ে? সামনে হেলে পড়ে। কেন?
কারণ ওর শরীরটা সামনে যেতে চাচ্ছে, তাই না, গতিশীল থাকতে চাচ্ছে। সো আমরা বুঝবো এটার এক্সাম্পল হবে কখন, যখন গতিশীল বস্তু হঠাৎ হঠাৎ স্থির হবে। গতিশীল বস্তু হঠাৎ স্থির হবে, গতিশীল বস্তু হঠাৎ স্থির হবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে গতি জড়তা, সেটাকে আমরা বলি হচ্ছে গতি জড়তা। দেখি তো কারো কোনো কোশ্চেন, কোনো প্রবলেম আছে, একটু তাড়াতাড়ি বলেন। কারো কোনো কোশ্চেন, কোনো প্রবলেম আছে? স্থিতি জড়তা, গতি জড়তা এক্সাম্পল গুলো মাথায় রাখবো, এবং হচ্ছে আমাদের ইয়েগুলো মাথায় রাখবো যে কাহিনীটা কি আসলে আর আসছে কোন সূত্র থেকে, এটাও মাথায় রাখতে হয় যে আসে পরীক্ষায় যে জড়তার ধারণা পাওয়া গেছে কোন সূত্র থেকে, জড়তার ধারণা পাওয়া গেছে কিন্তু আমাদের প্রথম সূত্র থেকে। সো এই হচ্ছে কাহিনীগুলো, আমি প্রথম সূত্রের মধ্যে পড়াইছি, সো আশা করি সবাই বুঝতে পারবে, তেমন কোনো সমস্যা হওয়ার কথা। কারো সমস্যা থাকলে একটু তাড়াতাড়ি বলবেন। কারো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলবো। ওকে, কারো সমস্যা নাই, চলে আসেন দ্বিতীয় সূত্র। খুবই ইজি ইজি জিনিসপত্র পড়াচ্ছি আগে, সো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, দ্বিতীয় সূত্র পড়ার আগে আমরা ছোট্ট করে একটা টপিক পড়বো, সেটার নাম হচ্ছে ভরবেগ। এই দ্বিতীয় সূত্রের সাথে অ্যাসোসিয়েটেড জিনিস হচ্ছে ভরবেগ, এর সাথে মানে সম্পর্ক আছে ভরবেগের। আচ্ছা, ভরবেগ জিনিসটা কি আমরা সবাই জানি, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, গুণফলকে ভরবেগ বলে। এটা কোনো সমস্যা না, ভর আর বেগ গুণ করবো, ভরবেগ পেয়ে যাবো। তাহলে মনে করেন কোন একটা বস্তু আছে, ওই বস্তুটা ভর এম, ও যদি ভি বেগে চলে, তাহলে ওর ভরবেগের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়ালস টু ভর ইন্টু বেগ। এই যে পি ইজ ইকুয়ালস টু এমপি, সবাই জানেন। এবং এই ভরবেগটা একটা ভেক্টর রাশি, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ায় আসছি, ঠিক আছে, সকল ভেক্টর রাশির সূত্র পড়াইছি। সো ভরবেগ একটা ভেক্টর রাশি, তাহলে এম ইন্টু আসবে আসলে ভি ভেক্টর। এই যে এটা হচ্ছে আমাদের ভরবেগ একটা ভেক্টর রাশি, ভরবেগের ভেক্টর রাশি পি ভেক্টর সমান এম ইন্টু ভি ভেক্টর। এম একটা স্কেলার রাশি, ভি একটা ভেক্টর রাশি। এই ভি ভেক্টর রাশি হওয়ার কারণে ওর সাথে একটা স্কেলার রাশি গুণ করার পরে পুরো রাশিটা একটা কি রাশি রয়ে গেছে, একটা ভেক্টর রাশি রয়ে গেছে। তাহলে এখন কেউ আমাকে বলল ভরবেগের পরিবর্তন, সেটার জন্য আমি কি করব, এম ভরের একটা বস্তু আছে, ও মনে করেন ইউ বেগে চলতেছিল, এখন হঠাৎ করে ও চলতে 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 হঠাৎ করে এই এম ভরের বস্তুটার বেগ হয়ে গেছে ভি বেগ। তাহলে বস্তুটা ইউ বেগ নিয়ে চলা শুরু করছে, আদি বেগ নিয়ে, তারপর কিছুক্ষণ চলার পরে ও শেষ বেগটা কত হয়ে গেছে, ভি হয়ে গেছে। ও শেষ বেগটা কত হয়ে গেছে, ভি হয়ে গেছে। তাহলে এই জায়গায় ওর আগে একটা বেগ ছিল, পরে আরেকটা বেগ হয়েছে। তাহলে আগে একটা বেগ থাকলে আগে একটা ভরবেগ ছিল, যেটাকে আমরা বলবো আদি ভরবেগ, যেটাকে আমরা বলবো আদি ভরবেগ, সেটা হচ্ছে এম ইউ। আর অন্যদিকে এই জায়গায় ওর একটা শেষ ভরবেগ আছে, শেষ ভরবেগ, সেটাকে আমরা বলবো সুন্দর মতো এম ভি। তাহলে ওর একটা আগের ভরবেগ আছে, একটা পরের ভরবেগ আছে। কেন? ওই যে ওর বেগটা চেঞ্জ হয়েছে এই জন্য। তাহলে ওর বেগ ছিল ইউ, এই জন্য একটা আগের ভরবেগ, ওর পরে বেগ হয়েছে ভি, এই জন্য পরে একটা শেষ ভরবেগ। তাহলে আদি ভরবেগ, শেষ ভরবেগ। এখন আমাকে বললো কি বের করতে, ভরবেগের পরিবর্তন বের করতে। ভর বেগের পরিবর্তন বের করতে, ভর বেগের পরিবর্তন বের করতে। এখন ভরবেগের পরিবর্তনটা আমরা কিভাবে বের করবো, সিম্পল, যে কোনো জিনিসের পরিবর্তন মানে আমরা জানি পরিবর্তন মানে শেষ মাইনাস আদি। তাহলে শেষ মাইনাস আদি, তাহলে শেষ ভরবেগ কি আসবে আমাদের জন্য, এমভি, আদি ভরবেগ আমাদের জন্য আসবে এমই। এটাকে বলি আমরা ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। কিন্তু কিন্তু একটু মাথায় কাজে লাগাবো, কিন্তু আমাকে বললো এবার ভরবেগের পরিবর্তনটা ভেক্টর রূপ বের করতে। কি রূপ বের করতে, ভেক্টর রূপ। তাহলে আমরা ধরে নিলাম কি একটু খেয়াল করবা সবাই খুব মনোযোগ দিয়ে। তাহলে আমরা ওর আদি ভরবেগটাকে আমরা একটু লিখলাম এম ইউ ভেক্টর, যেহেতু এটা ভেক্টর রূপ। ওর শেষ ভরবেগটাকে লিখলাম আমরা এম ভি ভেক্টর, এই যে শেষ ভরবেগ ভেক্টর রূপ। এই আদি ভরবেগকে আমরা ধরলাম পি ওয়ান ভেক্টর, এই শেষ ভরবেগকে আমরা ধরলাম পি টু ভেক্টর, পি ওয়ান ভেক্টর, পি টু ভেক্টর। তাহলে আমরা লিখবো ভরবেগের পরিবর্তনের ভেক্টর রূপ ডেল পি ভেক্টর সমান আসবে শেষ ভরবেগ মাইনাস হচ্ছে আমাদের আদি ভরবেগ।
আলটিমেটলি আসতেছে শেষ ভরবেগ এমভি ভেক্টর মাইনাস আসতেছে আমাদের এমইউ ভেক্টর। তাহলে ডেল পি ইজ ইকুয়ালস টু এমভি ভেক্টর মাইনাস এমইউ, মানে কাহিনী তো ঘুরে ফিরে সেম, ঠিক আছে সেম না? এই যে এমভি মাইনাস এমইউ ছিল, এখন জাস্ট হয়ে গেছে এমবি ভেক্টর মাইনাস এমইউ ভেক্টর। তাহলে ভরবেগের পরিবর্তনে ভেক্টর রূপ এটা, ভরবেগের পরিবর্তনে কি রূপ এটা? ভেক্টর রূপ এটা, ভেক্টর রূপ। সো উপরে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। এই যে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা 1 সেকেন্ডের মধ্যে একটু বলো। এই যে ভরবেগের পরিবর্তনে ভেক্টর রূপ, অর্থাৎ জাস্ট এই যে এই সূত্রটাকে খাটাইছি আমরা, যে ভরবেগের হচ্ছে এম ভি ভেক্টর, অর্থাৎ ভর ইন্টু বেগের ভেক্টর। তাহলে ভর ইন্টু বেগের ভেক্টর, ভর ইন্টু বেগের ভেক্টর। তাহলে শেষ থেকে আদিকে বিয়োগ করতে হবে। তাহলে শেষ মাইনাস আদি বসাই দিছি, শেষ। এটাই তো। কারো কোনো সমস্যা আছে দেখি তো, বলবো। বাহ, কারো কোনো সমস্যা নেই। তাহলে একটু আসো তো, এটাকে আমরা আরেকটু আগাবো। সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের ভেক্টর রূপ ডেল পি ভেক্টর সমান আমরা পেয়ে গেছি এম ভি ভেক্টর মাইনাস পাইছি আমরা এম ইউ ভেক্টর। কার আশা করি সমস্যা নেই। এরপর এম কমন নিলাম, ভি ভেক্টর মাইনাস দিলাম ইউ ভেক্টর। কার আশা করি সমস্যা নেই। এবার যদি আমি ডেল পি ভেক্টরের মান বের করি, এবার যদি আমি ডেল পি ভেক্টরের কি বের করি, মানটা বের করি, একটু খেয়াল করি তো সবার মনে আছে কিনা। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটার মান বের করার টেকনিক কি ছিল? এটার মান বের করার টেকনিক ছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। নো, 180 মাইনাস আলফা। কস কত? 180 মাইনাস আলফা। এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান এটা। তাহলে এখন আমি পি ভেক্টরের মান বের করতে চাচ্ছি, যেখানে এম তো একটা স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি তো মান একটাই থাকবে, সো বাইরে সুন্দর মতো এম থাকবে। কিন্তু এই ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর এটা একটা ভেক্টর রাশি মাইনাস, সো এর মান আমাকে বের করতে হবে। সো আমি সুন্দর মতো লিখবো এটাকে এভাবে, এম ইনটু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টরের মান। এখন দুইটা ভেক্টরের বিয়োগফলের মান কেমনে বের করি আমরা? দুইটা ভেক্টরের বিয়োগফলের মান কেমনে বের করি? এই যে মাত্র দেখালাম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। নো, 180 মাইনাস আলফা। এটা হচ্ছে ডেল পি ভেক্টরের মান। এটা আমরা কখন ইউজ করব, আর এটা আমরা কখন ইউজ করব দেখি তো, কেউ বলতে পারে কিনা কোনটা কখন ইউজ করব? প্রথমটা কখন ইউজ করব দেখি, কমেন্টটা বলেন দেখি কে কে পারে। সবাই তো এতক্ষণ পর্যন্ত বুঝছি আশা করি, না বুঝলে কোশ্চেন করেন, নইলে একটু বলবো এটা কখন ইউজ করব আমরা, আর এটা কখন ইউজ করব। তাহলে সব ক্ষেত্রে কি এটা ইউজ করা যাবে নাকি সব ক্ষেত্রে এটা ইউজ করা যাবে? দেখি কে কে পারি, একটু বলেন। প্রথমটা শেষটা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কাহিনী। এটা কখন ইউজ, এটা কখন ইউজ, কোন দেওয়া থাকলে প্রথমটা ওকে, আর এটা দ্বিতীয়টা। সবাই বলেন দেখি, সবাই তো পড়ছেন এই চ্যাপ্টার অনেকে, দেখি কে কে পারে। প্রথমটা কখন ইউজ করব, শেষটা কখন ইউজ করব, তাড়াতাড়ি। কোন দেওয়া থাকলে এটা, ঠিক আছে ওকে। তাহলে দেখি লিখি আমি তাহলে, এটা হচ্ছে কখন, যখন আমাদের কোণ দেয়া থাকলে, অর্থাৎ যখন আমাদের আদি বেগ এবং শেষ বেগের মাঝখানে একটা কোণ থাকবে, আদি ও শেষ বেগের মাঝখানে কোণ থাকবে। ম্যাথ দেখবো আমরা, সমস্যা নেই। বেগের মাঝে কোণ থাকবে, কোণ থাকলে এটা ইউজ করবো। আর এটা ইউজ করব হচ্ছে, পরেরটা ইউজ করব হচ্ছে আমরা যখন কোণ থাকবে না, বা একই সরল রেখায় চলবে, বা একই সরল রেখায় চলবে, সরল রেখায় চলবে। অর্থাৎ দুইটা বস্তু যখন একই সরল রেখায় চলবে, তখন ওদের মধ্যবর্তী কোণ কি হবে, হয় 0 ডিগ্রি হবে অথবা 180 ডিগ্রি হবে। তখন আমরা এই সূত্রটা ডিরেক্ট ইউজ করবো, অর্থাৎ কোনো কোণ না থাকে। ঠিক আছে, অর্থাৎ মনে করেন একটা বস্তু চলতেছিল ওর আদি বেগীয়, এই যে বস্তুটা চলতেছে ওর ভি, ঠিক আছে, তাহলে ওরা দুজন একই সরল রেখা বরাবর চলতেছে, তখন আমরা এই সূত্র ইউজ করবো। এম ভি মাইনাস এম ইউ, দুইটা বস্তু একই সরল রেখায় চলছে। তো মনে করেন এরকম হইলো, একটা বস্তুর আদি বেগ হচ্ছে ইউ, একটু পরে ওর বেগ হয়ে গেছে ভি,
তাহলে দেখেন তো এবার কি দুইজনে একই সরলরেখা বরাবর চলতেছে? নো, এবার ওই দুইজনের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে। তাহলে দুইজনের মধ্যে যখন অ্যাঙ্গেল থাকবে তখন ভরবেগের পরিবর্তন বের করবে এই সূত্র দিয়ে। তাহলে সিম্পল একদম, ভর ইনটু বেগের যে লব্ধিটা আছে, কিন্তু লব্ধির মধ্যে অ্যাঙ্গেলটা বসাইতে হবে আপনাকে চিন্তা করে 180 মাইনাস আলফা। ঠিক আছে, 180 মাইনাস আলফা। তাহলে ভর ইনটু বেগের লব্ধি, বেগের বিয়োগফলের লব্ধি বলতে গেলে আসলে ভর ইনটু বেগের বিয়োগফলের লব্ধি। আশা করি সবাই বুঝতে পারছেন। এটার ম্যাথ আমরা আস্তে আস্তে করব, এখন আপাতত আমাদের এটা নিয়ে টেনশন নেই। আচ্ছা, তাহলে চলে আসবো দ্বিতীয় সূত্রের বিবৃতিতে। ভরবেগের পরিবর্তন আশা করি বুঝছেন সবাই। ম্যাথ করবো, সমস্যা না, এই যে একটু পরেই করবো, আজকের ক্লাসেই করবো। বিবৃতিতে চলে আসি। আমরা সবাই জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবার আসেন ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। হার মানে কি? ভরবেগের পরিবর্তন হার মানে হচ্ছে সময় দিয়ে কি হবে, ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ হবে। সো আমরা সুন্দর মতো লিখতে পারি ভরবেগের পরিবর্তনটা একটু আগে বের করে আসছি, এমভি মাইনাস এমইউ ডিভাইড বাই আমাদের টি সমানুপাতিক আমাদের বল, প্রযুক্ত বল। তাহলে আসলে তো এম কমন যাবে, ভি মাইনাস ইউ বাই টি হবে is equals to constant into f, এটা আসছে এম এ equals to constant into f, কনস্ট্যান্টের মানটা আমরা 1 ধরে নিয়ে সেটাকে লিখবো f is equals to m a, বল is equals to ভর ইনটু ত্বরণ, বল is equals to ভর ইনটু ত্বরণ। এটাই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, এবং এই সূত্রটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, f is equals to ma, এবং এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তাহলে আসুন এটাকে একটু কাজে লাগাই। f is equals to ma, f is equals to ma, f টা হচ্ছে কি তাহলে আমাদের, f টা হচ্ছে আমাদের বল, বল বল একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি। তাহলে যদি একাধিক বল হয়, তখন আমরা এই জায়গায় বসাইতে হবে লব্ধি বল। একাধিক বল যদি কাজ করে, একাধিক বল হলে ইউজ করব আমরা লব্ধি বল। একাধিক বল হইলে আমরা ইউজ করব কি বল, লব্ধি বল। এটা হচ্ছে বল। এমটা হচ্ছে আমাদের জন্য ভর, এটা হচ্ছে আমাদের জন্য ত্বরণ, এটা হচ্ছে আমাদের জন্য ত্বরণ। এটা ত্বরণ, ত্বরণ মানে কি, ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। এই যে ত্বরণের কাহিনীটা আছে, এই যে ত্বরণের কাহিনীটা আছে, এই ত্বরণের কাহিনীটা আমরা পুরোপুরি পড়ি কোথায়, গতি চ্যাপ্টারে। কোন চ্যাপ্টারে পড়ি, গতি চ্যাপ্টারে আমরা এই ত্বরণের কাহিনীটা পড়ি। তাহলে ত্বরণের কাহিনীটা গতি চ্যাপ্টারে যখন পড়ি আমরা, তখন ত্বরণের কিন্তু অনেকগুলো সূত্র আছে। ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ লিখি। ত্বরণের সূত্র, ত্বরণের সূত্রগুলো একটু সিরিয়াল ওয়াইজ লিখি আমরা। ত্বরণের সূত্র কি কি আছে, ত্বরণের সূত্র হচ্ছে v is equals to u plus at। এই জায়গা থেকে যদি আমরা a এর মানটা বের করি, ত্বরণের মানটা বের করি, তাহলে আসবে v minus u by t। এটা আমাদের মুখস্থ আছে। এই ছাড়াও ত্বরণের আরো সূত্র আছে, সেটা হচ্ছে s is equals to ut plus half of at square। এই জায়গায় এটা আছে, তাহলে a মানে ত্বরণ। তাহলে এই জায়গা থেকে আমরা সুন্দর মতো a এর মানটা বের করতে পারি, সেটা আসবে 2 into s minus ut divided by t square। 2 into s minus ut divided by t square। এটা যারা মুখস্থ রাখতে পারবেন তাদের জন্য অনেকগুলো ম্যাথ দেখবেন অনেক দ্রুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি s equal to ut plus half at square মাথা রাখলে হচ্ছে। এবং এই সূত্রগুলোর ইউজ কিন্তু সবাই জানেন আশা করি, যে আপনাকে যদি আদিবেগ শেষ বেগ সময় দেওয়া থাকে, আপনি এই সূত্র ইউজ করবেন। অর্থাৎ বেগ এবং সময় দেওয়া থাকলে এই সূত্র ইউজ করবেন। সরণ, আদিবেগ, সময়, তাহলে সরণ, বেগ আর সময় দেওয়া থাকলে আপনি এই সূত্র ইউজ করবেন। আর আরেকটা আছে সূত্র, সেটা হচ্ছে s is equal, সরি s বলতেছে, v square is equals to v square is equals to u square plus 2as, যেখান থেকে আবার a এর মানটা আসবে v square minus u square by 2s। যারা মুখস্থ রাখতে যাচ্ছেন পারবেন। মুখস্থ রাখলে হবে কি, ওই যে বলে না আপনি শর্টকাট মুখস্থ করেন, শর্টকাট মুখস্থ করেন, ওই শর্টকাটের জায়গায় তখন আপনি এগুলা দিয়ে অনেক দ্রুত কাজ করতে পারবেন। শর্টকাটের জায়গায় আপনি এগুলা দিয়ে অনেক দ্রুত কাজ করতে পারবেন।
সো আপনি এগুলাই শর্টকাট আসলে, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে দেখবেন মানে এই সূত্রের যদি আপনি 10-15টা করে ম্যাথ প্র্যাকটিস করেন, এই সূত্রে 5টা, এই পাঁচটা 5টা এরকম ম্যাথ প্র্যাকটিস করলে দেখবেন আপনার ত্বরণের এই জিনিসগুলো মুখস্থই হয়ে গেছে। সো যারা মুখস্থ রাখতে পারবেন ভালো, যারা রাখতে পারবেন না নো প্রবলেম। সো আমাকে যদি কখনো ত্বরণের মান দেওয়া না থাকে কিন্তু আমার দরকার হয়, তখন আমি ত্বরণের মানগুলো এখান থেকে বের করতে পারবো। সো ত্বরণ নির্ণয় সূত্র এগুলো, নির্ণয় সূত্র এগুলো। অর্থাৎ আপনাকে যদি ত্বরণ দেওয়া না থাকে কিন্তু বল বের করতে বলছে, আপনি এই সূত্রগুলোকে ইউজ করে আপনি ত্বরণটা বের করবেন, বসাবেন, বল বের হয়ে যাবে। অথবা অথবা আপনাকে মাঝে মাঝে বলবে সরণ বের করো, বেগ বের করো, এসব বলবে। তাহলে যখন সরণ বেগ বের করতে বলবে তখন আপনি এই সূত্রগুলোতে চলে যাবেন। তাহলে সরণ বা বেগ নির্ণয় করতে বললেও এই সূত্রের মধ্যে চলে যাবো। কিভাবে যাব? ওই যে আমরা প্রথমে প্রথমে বল থেকে ত্বরণ বের করব, ত্বরণ থেকে এরপর আমার প্রয়োজন অনুযায়ী শেষ বেগ হলে এটা ইউজ করব, সরণ হলে এটা ইউজ করব বা এটা ইউজ করব। সো ওই অনুযায়ী আমরা সামনের দিকে আগাবো। অর্থাৎ আমাকে কি কি দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে আমি সামনের দিকে অগ্রসর। তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ, এফটা হচ্ছে আমাদের বল। যদি একাধিক বল থাকে তাহলে এফ এর জায়গায় বসাই আমরা লব্ধি বল, এফ এর জায়গায় বসাই আমরা লব্ধি বল যদি একাধিক বল কাজ করে বস্তুটার উপর। এমটা বস্তুর ভর, এটা হচ্ছে বস্তুর ত্বরণ। এই ত্বরণের আবার গতির জন্য বেশ কিছু সূত্র আছে। সো ত্বরণের সাথে এই সূত্রগুলোর রিলেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওই যে যদি আপনাকে কখনো ত্বরণ দেওয়া না থাকে তাহলে আপনি এগুলো থেকে বের করতে পারেন, অথবা ভাইস ভার্সা আপনাকে কখনো সরণ বেগ বের করতে বললে, এই যে সরণ বা বেগ বের করতে বললে আপনি এখান থেকে ত্বরণটা বের করে এইদিকে বসাই। এই দুইটা কাহিনী একটু মাথায় রাখতে হবে। দেখি কারো কোনো কোশ্চেন আছে একটু তাড়াতাড়ি বলবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, গুড। আসি তাহলে সামনের দিকে অগ্রসর, এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে আমরা এবার এক্সট্রা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা তো সবাই এফ ইজ ইকুয়ালস টু এম এ সূত্রটা দেখলাম। এখানে আমরা যদি এফ এর মানটা 0 বসাই, অর্থাৎ বল প্রয়োগ না হয়, তাহলে অটোমেটিক্যালি আপনি বুঝতেছেন এই জায়গায় ত্বরণের মানটাও কত হবে? 0, তাই না? কারণ এই যে এম এ ইজ ইকুয়ালস টু চলে আসবে 0, ভর তো 0 হইতে পারে না, সো এ ইজ ইকুয়ালস টু কি চলে আসবে? 0। তাহলে বল 0 হইলে সুন্দর মতো ত্বরণ কি চলে আসতেছে? 0। ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, তাহলে বেগের পরিবর্তন হলে ত্বরণ থাকে, বেগের পরিবর্তন হলে ত্বরণ থাকে। তাহলে যখন ত্বরণের মান 0 তখন বেগের পরিবর্তন হয় না। এই জন্য আমরা বলি বল যখন 0 হয় তখন বস্তু ত্বরণও 0 বা বস্তু ত্বরণ হয় না, হয় না। আর বস্তুর যখন ত্বরণ হয় না, বস্তুর যখন ত্বরণ হয় না তখন বস্তু কি আছে? ত্বরণ নাই মানে কি? বস্তু সমবেগে গতিশীল আছে। বস্তু কি বেগে গতিশীল আছে? সমবেগে গতিশীল আছে। তাহলে কখনো যদি আপনি দেখেন আপনাকে সমবেগে গতিশীলের কাহিনী একটু করে নিয়ে আসছে, কোন বস্তু সমবেগে গতিশীল আছে, তাহলে আপনি বুঝতে হবে বস্তুর উপর টোটাল বলের মান কত হয়ে যাবে? 0। এটা কিন্তু নিউটনের ফার্স্ট ল, ঠিক না? ফার্স্ট ল এটা। বাহ্যিক বল শূন্য হইলে গতিশীল বস্তু কি বেগে চলবে? সমবেগে। কিন্তু বস্তুটা যদি স্থির থাকতো, বস্তুটা যদি স্থির থাকতো, বস্তু যদি স্থির থাকতো তাহলে কিন্তু ত্বরণ নাই মানে বস্তু স্থিরও থাকতে পারে, স্থিরও থাকতে পারে। বুঝিয়েন? ত্বরণ নাই মানে এ একটাই কজ না যে শুধু সমবেগে চললেই ত্বরণ শূন্য। একটা বস্তু যদি স্থির থাকে তার ক্ষেত্রে ত্বরণের মান কত হবে? সেম, শূন্য। সো আপনাকে সিচুয়েশন ওয়াইজ কাহিনী মেনটেন করতে হবে। কখনো মনে করেন বলছে একটা বস্তু সমবেগে চলতেছে, একটা বস্তু কি বেগে চলতেছে? সমবেগে চলতেছে, তাহলে আপনি বুঝবেন ওর ত্বরণের মান 0, দ্যাট ইজ ওর উপর নেট বল বা টোটাল বলের মান কত আসবে? 0, সমবেগে চললে। অথবা বস্তুটা যদি দাঁড়ায় থাকে, কোনো চলাচল না করে, ওই ক্ষেত্রে বস্তুর উপর ত্বরণের মান 0 বা বস্তুর উপর নেট বল কত হবে? 0। তাহলে কখন যদি আপনাকে বলে কোনো বস্তুকে আমি সমবেগে নড়াতে চাচ্ছি, তাহলে বুঝতে হবে ওর উপর টোটাল বলের মান, নেট বলের মান হয়ে যাবে 0। অথবা যদি বলে বস্তুটাকে স্থির রাখতে চাচ্ছি আমরা, তাহলেও বস্তুর উপর নেট বল হবে কত? 0। এটা নির্ভর করে যে বস্তুটা যদি গতিশীল থাকে তাহলে ওর সমবেগে গতিশীল হবে বল 0 হইলে, আর যদি বস্তু স্থির থাকে তাহলে বল 0 হলে বস্তু কি থাকবে? স্থির থাকবে। আবার বলতেছি, বস্তু যদি গতিশীল থাকে তাহলে বল যদি 0 হয় তাহলে বস্তু সমবেগে চলবে। কিরকম? মনে করেন একটা বস্তু চলতেছিল, এখন আপনি হঠাৎ করে ওর উপর বলটা সরাই দিচ্ছেন, বল সরাই দিলে এরপর বস্তুটা কি বেগে চলতে থাকবে? একটা সমবেগে চলতে থাকবে। তো বস্তু যদি দাঁড়ায় থাকে, এই যে একটা বস্তু দাঁড়ায় আছে,
ওর উপর আপনি কোনো বল দেন নাই, তাহলে ও কি রয়ে যাবে? স্থির। আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছো। তাহলে বস্তু যখন গতিশীল থাকবে তখন ও সমবেগে চলবে, আর বস্তু যদি স্থির থাকে তাহলে ও স্থিরই থাকবে, যদি বাহ্যিক বলের মান শূন্য হয়, অর্থাৎ বস্তু ত্বরণ তখন হবে না, বস্তু সমবেগে চলবে অথবা স্থির থাকবে। গতিশীল থাকলে সমবেগে চলবে, স্থির থাকলে স্থিরই থাকবে। আশা করি বুঝছেন। আর যখন আমাদের এফ এর মান থাকবে এফ ইজ নট ইকুয়াল টু 0, তখন কিন্তু বস্তুর ত্বরণ হবে, বস্তুর ত্বরণ হবে। বস্তু যখন ত্বরণ হবে তখন সিম্পল কথা বুঝতে পারতেছেন, বস্তুর বেগ পরিবর্তন, বস্তুর বেগ পরিবর্তন হবে। বল থাকলে বস্তুর বেগ চেঞ্জ হবে, বল থাকলেই বস্তুর বেগ চেঞ্জ হবে। মেইন কথা হচ্ছে এতটুকু। যদি বল না থাকে তাহলে সমবেগে চলবে অথবা স্থির থাকবে, আর বল যদি থাকে নট ইকুয়াল টু 0, বল আছে, তাহলে বস্তু ত্বরণ হবে। ত্বরণ মানে বেগের পরিবর্তন। দেখি তো কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, তাড়াতাড়ি বলবো। এই কথাগুলো আপনাদের খুব বেশি লাগবে একটু পরে, দেখবেন। তাড়াতাড়ি কারো কোনো কোশ্চেন কোনো সমস্যা থাকলে বলবো, তাহলে সুন্দর মতো মাথা রাখতে হবে এফ ইজ ইকুয়ালস টু, হ্যাঁ বলেন কারো প্রবলেম? কারো প্রবলেম কোনো? ওকে আসি। এফ ইজ ইকুয়ালস টু পাইলাম এম এ, আমরা এফ ইজ ইকুয়ালস টু এম এ পাইলাম, ঠিক আছে? এই যে এফ ইজ ইকুয়ালস টু এম এ পাইলাম সূত্রটা, এটাকে মাঝে মাঝে আমরা এফ নেটও বলবো, ঠিক আছে? এফ নেট মানে বুঝে লব্ধি বল, ওইটা বলছি একাধিক বল যখন থাকবে তখন এটাকে আমরা বলি লব্ধি বল, এফ নেট লব্ধি বল বা নেট বল বলে, নেট বল, ঠিক আছে? এফ নেটও লিখবো, সো সমস্যা নাই। আপনাকে আমি বলে রাখছি আগেই, একটা বল থাকলে এফ ইজ ইকুয়ালস টু এম এ, এফ মানে বল বুঝাচ্ছে, এখন বল ভেক্টর রাশি, তো একাধিক বল থাকলে কি বল বসাইতে হবে? লব্ধি। একাধিক বল থাকলে লব্ধি বল, আর নেট বল বুঝছেন তো? ওকে, তাহলে চলে আসুন কিছু ম্যাথ করা যাক। ওকে আচ্ছা, তাহলে প্রথমে আসেন একটা ম্যাথ করি। বলা হইলো এই যে একটা বস্তু আছে আমাদের কাছে, এই বস্তুটা ভর দিয়ে দিল 2 কেজি, ওর ওপর আমরা 10 নিউটন বল প্রয়োগ করলাম, 4 সেকেন্ড ধরে প্রয়োগ করলাম। 4 সেকেন্ড ধরে প্রয়োগ করার পর বলল 4 সেকেন্ড পর বল সরিয়ে নিলে, সরিয়ে নিলে 4 সেকেন্ড পর বল সরিয়ে নিলে শুরু থেকে 20 সেকেন্ড পর, শুরু থেকে 20 সেকেন্ড পর এটা আমার লাগবে যে ব্যাগে আয় বকরি বাইরে আইছিলাম এখানে ব্যাগে কিততে বলছিস বকরি নাম আমি তো আচ্ছা একটু 1 সেকেন্ড ওয়েট করি সবাই। আচ্ছা ওকে, তাহলে আসেন এরপর শুরু করা যাক। তাহলে বলতেছিলাম কি আমরা? বলতেছিলাম হচ্ছে শুরু থেকে 20 সেকেন্ড পর বস্তুটির সরণ কত, বস্তুটির সরণ
কত। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, বেসিক ম্যাথ আর কি, এগুলো 9-10 এর ম্যাথ, কিন্তু অনেকে ভুল করেন, সো একটু করা দিচ্ছি। আসেন, এই জায়গায় আপনাকে প্রথমে বুঝতে হবে যে ওর গতির আসলে দুইটা অংশ আছে। ওর গতির কয়টা অংশ আছে? দুইটা। একটা হচ্ছে প্রথমে 10 নিউটন বল প্রয়োগ করছি, এটা কয় সেকেন্ড প্রয়োগ করছি? 4 সেকেন্ড ধরে প্রয়োগ করছি। 4 সেকেন্ড প্রয়োগ করার পর আপনি এরপর বলটা সরাই নিছেন। বলটা কি করে নিছেন? সরিয়ে নিছেন। সরিয়ে নিছেন মানে এরপর বস্তুটা দেখেন তো এখানে গতিশীল ছিল না, তার মানে এইটুকু অংশও কি বেগে চলবে? একটা সমবেগে চলবে। এইটুকু অংশে বস্তুটা কি একটা গতিশীল অবস্থায় ছিল, তাহলে এই জায়গায় যখন বলটা সরিয়ে নেবেন অর্থাৎ বাহ্যিক বল শূন্য হবে, তখন কিন্তু বস্তু কি বেগে চলা শুরু করবে? তখন কিন্তু বস্তু সমবেগে চলা শুরু করবে। তাহলে এই জায়গা থেকে বস্তুটা সমবেগে চলবে, যেহেতু বল সরাই নিছেন। কয় সেকেন্ড সমবেগে চলবে বুঝিয়েন? 4 সেকেন্ড পর বল সরিয়ে নিছেন, শুরু থেকে 20 সেকেন্ড পর সরানো কত? তাহলে প্রথমে 4 সেকেন্ড গেছে, শুরু থেকে 20 সেকেন্ড মানে আর বাকি আছে কয় সেকেন্ড? 16 সেকেন্ড। তাহলে 16 সেকেন্ডও কি বেগে চলবে? সমবেগে চলবে। কাহিনীটা দিয়ে আমরা ম্যাথ করবো। সো এই ম্যাথে আসলে দুইটা অংশ, দুইটা অংশ একটু যদি আমরা ড্র করে ফেলি। 4 সেকেন্ড চললো, 4 সেকেন্ড চলার পর ও একটা সমবেগ লাভ করবে ভি। এভাবেও কয় সেকেন্ড চলবে? এভাবেও 16 সেকেন্ড চলবে। তাহলে টোটাল কয় সেকেন্ড হচ্ছে? 20 সেকেন্ড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে প্রথম অংশতে আসি। প্রথম অংশ আমার স্মরণ বের করতে বলছে, আমাকে স্মরণ বের করতে বলছে। তাহলে আসেন তো আমার এই কথার সাথে আপনারা মিলান। আপনাকে কি বের করতে বলছে? স্মরণ বা বেগ বের করতে বলছে। তাহলে আপনি আগে ত্বরণ বের করবেন। ত্বরণ বের করার পর এই জায়গার ত্বরণ গুলো এই জায়গায় যে কোনো একটা সূত্রে বসায় আপনি স্মরণটা বের করবেন। এই তিনটা যে কোনো একটা সূত্রে বসায় আপনি স্মরণ বের করে ফেলবেন। তাহলে স্মরণ বের করার জন্য প্রথমে আসি প্রথম অংশ। প্রথম অংশের মধ্যে আমরা প্রথমে এফ ইজ ইকুয়ালস টু এম এ খাটাইলাম। এ ইজ ইকুয়ালস টু আসবে আমাদের জন্য এফ বাই এম। এফ হচ্ছে 10 নিউটন, বস্তুটার ভর 2 কেজি, তাহলে ও চলবে 5 ms ইনভার্স 2 ত্বরণে। ত্বরণ পেয়ে গেলাম। স্মরণ বের করতে হবে। আপনার কাছে আছে বস্তুটার আদিবেগ 0, আপনার কাছে আছে বস্তুটার ত্বরণ 5, আপনার কাছে আছে বস্তুটার সময় কয় সেকেন্ড ধরে বল প্রয়োগ করছেন? 4 সেকেন্ড। যতক্ষণ বল প্রয়োগ করছি ততক্ষণ ত্বরণ, যতক্ষণ বল প্রয়োগ করছি ততক্ষণ ত্বরণ। সো 4 সেকেন্ড ত্বরণ। সো ইউ এ টি আছে, আপনি এস এর সূত্র খাটাবেন, ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার। তাহলে ইউ 0 প্লাস হাফ, এ এর মান হচ্ছে 5, টি স্কয়ার এর মান 4 স্কয়ার 16, 16 8 5 8 40 মিটার। তাহলে প্রথমে S1 বের হয়েছে 40 মিটার, প্রথম অংশের সরণ। প্রথম অংশের সরণ বের হয়েছে 40 মিটার। এরপর দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের মধ্যে আপনি দেখতেছেন বস্তুটার উপর বল নাই, তাহলে বাহ্যিক বল শূন্য। বাহ্যিক বল শূন্য হইলে বস্তুটা ত্বরণও কি হবে? শূন্য। ত্বরণ মানে বস্তু সমবেগে চলবে অথবা স্থির থাকবে। এখন বস্তু কি গতিশীল ছিল? গতিশীল থাকা মানে বস্তু কি বেগে চলবে? সমবেগে চলবে। বস্তু গতিশীল থাকা মানে কি বেগে চলবে? বস্তু সমবেগ চলবে। তাহলে বস্তুটা যদি সমবেগে চলে, কোয়াইট ইজি। সমবেগে চলে আপনার বেগটা লাগবে সরণ বের করার জন্য, কারণ আপনি জানেন এস ইজ ইকুয়ালস টু হচ্ছে ভিটি। সমবেগের সূত্র একটা, দুনিয়াতে সমবেগের সূত্র শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি এস ইজ ইকুয়ালস টু ভিটি। কোন ত্বরণ নাই, সো এস ইজ ইকুয়ালস টু ভিটি সূত্র খাটবে। সো এস ইজ ইকুয়ালস টু যদি ভিটি সূত্র খাটাইতে আপনার ভি লাগবে, কারণ টাইম আপনার কাছে আছে যে ও কয় সেকেন্ড চলতেছে? 16 সেকেন্ড। তাহলে বেগ লাগবে। এখন বুঝিয়েন এইটুকু অংশ যে বেগে চলবে সেটা এই অংশের কি বেগ? শেষ বেগ। বুঝেন, প্রথম অংশের যেটা শেষ বেগ সেটাই এইটুকু অংশের পুরাটার বেগ। সো এইটুকু অংশের শেষ বেগটা আগে আপনাকে বের করতে হবে। তো লিখবো প্রথম অংশের শেষ বেগ। প্রথম অংশের শেষ বেগ, প্রথম অংশের শেষ বেগ হবে v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। প্রথম অংশে কোনো আদি বেগ নাই, ত্বরণ হচ্ছে 5। টাইম দেওয়া আছে আমাদের কতক্ষণ? 4 সেকেন্ড চলছে প্রথম অংশে, 4 5 20 মিটার পার সেকেন্ড। সো 20 মিটার পার সেকেন্ড চলবে। চলা এই যে ভি এর মান আমরা পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। কতক্ষণ চলছি এখানে? আমরা চলছি 16 সেকেন্ড। সো আমার স্মরণ হবে এস ইজ ইকুয়ালস টু ভিটি, তাহলে 20 ইনটু 16 32 320 মিটার। তাহলে এটা S2 এর মান। তাহলে আমার মোট স্মরণ হবে কত? S1 প্লাস S2। দেখি কেউ না বুঝলে একটু বলে ফেলবেন, কেউ না বুঝলে। কেউ না বুঝলে একটু বলে ফেলবেন। 10 নিউটন বল দিয়েছি, 4 সেকেন্ড চলছে, এরপর বল অপসারণ করছি, এরপর সমবেগে চলছে কয় সেকেন্ড? 16 সেকেন্ড। শেষ। বলেন, কারো কোনো ঝামেলা থাকলে বলবেন। ওকে, কারো কোনো ঝামেলা নাই ধরে নিচ্ছি। তো আসেন সামনের দিকে অগ্রসর হই, ঝামেলা না থাকলে। ওকে, তাহলে আসি। আমার কাছে যে কোনো একটা বস্তু আছে, যে বস্তুটার ভর দিয়ে দেওয়া আছে আমাকে 5 কেজি।
আমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করছি, ঠিক আছে। আচ্ছা, আগে বল প্রয়োগ করার আগে একটু দেখি, এটা এক্স অক্ষ দিছে আমাকে, এটা ওয়াই অক্ষ দিছে আমাকে। আমি বলগুলা প্রয়োগ করছি, একটা বল প্রয়োগ করছি এই দিকে 20 নিউটন, ওইটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। আর একটা বল দিছি হচ্ছে আমি এই বরাবর, সেটা 10 নিউটন, সেটা এক্স অক্ষের সাথে এই পাশে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আমি আরেকটা বল দিছি এই বরাবর, যেটা 15 নিউটন, এটা ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। বলছে বস্তুটির ত্বরণ কত, বস্তুটির ত্বরণ কত। তাহলে এই জায়গায় আপনি ওই যে আমাদের এফ ইজ ইকুয়ালস টু এম এর সূত্রই খাটাবেন, বুঝতে পারতেছেন। কিন্তু এফ ইজ ইকুয়ালস টু এম এর সূত্র খাটাইতে গিয়ে আপনি এ ইজ ইকুয়ালস টু লিখবেন এফ বাই এম, বলের জায়গায় কি বসাবেন, বলের জায়গায় বসাবেন সবগুলা বলের লব্ধি বল। সবগুলা বলের কি বল, সবগুলো বলের লব্ধি বল বসাবো। তো সবগুলো বলের লব্ধি বল বসাইলেই ভর দিয়ে ভাগ করবো, ত্বরণ বের হয়ে যাবে। এখন লব্ধি বল বের করার জন্য আপনি দেখলেন আপনার কাছে বল আছে একটা, দুইটা, তিনটা। তিনটা বল যদি থাকে তার মানে 2 এর অধিক বল আছে, তাহলে আপনি লব্ধির নরমাল সূত্রটা খাটাতে পারতেছেন না, এই সূত্রটা খাটাতে পারতেছেন না, নরমাল সূত্রটা খাটাতে পারতেছি না। নরমাল সূত্র যখন না খাটাতে পারবো তখন আমরা তিনটার জন্য উপাংশ খাটাতে পারি, অথবা আপনি দুইটার জন্য আগে একটা লব্ধি বের করলেন R1, এটার সাথে আবার 15 নিউটনের লব্ধি বের করলেন, সেটা R2, এটা হবে আলটিমেট লব্ধি। আশা করি বুঝছেন। তাহলে আপনার যেভাবে ইচ্ছা, আমি তো আপনাদেরকে উপাংশ শিখাইছি, সেই উপাংশ দিয়েই করাচ্ছি, আমি উপাংশ দিয়েই করাচ্ছি। তাহলে আসলে উপাংশ করার জন্য কি করতে হবে, আমাকে এক্স অক্ষ বরাবর একটা দাগ দিতে হবে, ওয়াই অক্ষ বরাবর একটা দাগ দিতে হবে, ঠিক আছে। তারপর কি, লব্ধিটা ধরে নিতে হবে। তো এই যে ধরে নিলাম আমি, লব্ধিটা হচ্ছে এই যে আর, এই লব্ধিটা মনে করছি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে সেটাও ধরে নিতে হবে, সেটা ধরে নিলাম থিটা, সেটা ধরে নিতে এক্স অক্ষের সাথে থিটা কোণ করছে। তাহলে আমি এক্স অক্ষ বরাবর উপাংশ লিখবো আর কস থিটা। এরপর সবগুলার এই এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেল নিতে হবে, সবগুলা বলের এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেল নিয়ে ওদের উপাংশ নিতে হবে। তাহলে আসেন, প্রথম হচ্ছে 20 এর অ্যাঙ্গেল কত, 20 এর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তো সো আসবে 20 cos 30 প্লাস, এরপর আসবে আমাদের জন্য 15 এর এক্স অক্ষের সাথে কোণ লাগবে, এক্স অক্ষের সাথে কোণ কত আসবে দেখেন তো, 90 প্লাস 45 প্লাস 90, সো লিখবো 15 cos 45 ডিগ্রি প্লাস 90 প্লাস এই যে 10 নিউটন, ও এইদিকে করছে 60 ডিগ্রি, কিন্তু এই অ্যাঙ্গেলটা তো নিলে চলবে না, আমরা জানি অ্যাঙ্গেল নিতে হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অ্যাঙ্গেল নিতে হয় কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। সো আসবে 10 নিউটন, আর এই পুরো অ্যাঙ্গেলটা তাহলে কত আসতেছে দেখেন তো, এই পুরো অ্যাঙ্গেল আসবে, এটা তো 60 ডিগ্রি, সো পুরাটা তো হচ্ছে 360 থেকে 60টা বাদ যাবে, 300 ডিগ্রি হবে। সো লিখবো 10 cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। সো এই জায়গা থেকে আর cos থিটার জন্য আমরা একটা মান পেয়ে যাব, সেটা হবে 20 cos 30, cos 30 মানে হচ্ছে √3/2 প্লাস 15 cos 90 প্লাস 135, তার মানে আসবে cos 45 1/√2 প্লাস 10 cos 300 ডিগ্রি মানে আচ্ছা 60 ডিগ্রি, এটার মানে আসবে হাফ। হাফ, ঠিক আছে। এটার মান শুধু একটু ভুল করছি, এটা মাইনাস 1/√2। ওকে, দেখেন কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলবেন। এরপরের কাজ কি, আর cos থিটার জায়গায় জাস্ট আর sin থিটা লেখা, সবগুলা cos এর জায়গায় sin করে দেওয়া, তাহলে 20 sin 30 প্লাস 15 sin 45 প্লাস 90 প্লাস 10 sin 360 মাইনাস 60, জাস্ট cos এর জায়গায় কি করে দেওয়া, cos এর জায়গায় sin করে দেওয়া, cos এর জায়গায় sin করে দেওয়া, cos এর জায়গায় sin করে দেওয়া, শেষ। তারপর আপনি আর sin থিটার একটা মান পেয়ে যাবেন, এই যে আর sin থিটা ক্যালকুলেট করলে একটা মান পাবো। মান যখন পেয়ে যাবো আমরা আমরা দুইটাকে স্কোয়ার করে যোগ করব, আর সাইন থিটা স্কোয়ার প্লাস আর কস থিটা স্কোয়ার, এই জায়গা থেকে আপনি দুইটা স্কোয়ার যোগ এটার মানের স্কোয়ার, তো আলটিমেটলি আসবে আর স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, আলটিমেটলি আর সমান √ওভার দিয়ে আপনি লব্ধির মানটা পেয়ে গেলেন। এটাই আপনার লব্ধি বল বা এফ নেট।
লব্ধি বল বা এফ নেট শেষ। তারপরে এফ নেট ইজ ইকুয়ালস টু এম এ। সুতরাং এ ইজ ইকুয়ালস টু আসবে এফ নেট ডিভাইড বাই এম। এই যে এফ নেটটা এখান থেকে নিয়ে বসাই দিব, এম দিয়ে ভাগ করব। দেখেন কেউ না বুঝলে একটু বলবেন আমাকে, কে কে বুঝি নাই। লব্ধি বল বের করছি, লব্ধি বল বের করার জন্য আমরা ভেক্টরের সিস্টেম খাটাইছি, ভেক্টরের উপাংশ ওই যে লম্বাংশ টেকনিকটা খাটাইছি, লম্বাংশ নিয়মে লব্ধি নির্ণয় ওইটা খাটাই আমরা বের করে ফেলছি। অর্থাৎ আপনি লব্ধি বল বের করবেন না। বলি কার সমস্যা আছে ফার্স্ট? ওকে, কারো সমস্যা নাই। আসেন, টেন কস, হ্যাঁ হবে, মাইনাস কস মাইনাস 60 ইউজ করলে হবে, কারণ কস মাইনাস থিটাটা আর মাইনাস কস থিটা একই, কস মাইনাস থিটা আর কস থিটা তো এক কথা। কোনটা বুঝাই দিব একটু বলেন স্যার, আবার বুঝি নাই আমি, কোনটা বুঝাই দিব? আর কসেটটা আবার একটু বলেন। আচ্ছা, যারা মেসেজ করতেছেন ওরা একটু কষ্ট করে পাবলিক করে মেসেজটা করবেন। আমাকে পাবলিক করে মেসেজ না করলে আমার আবার এখানে এসে দেখতে হচ্ছে, ঠিক আছে? একটু লব্ধি উপাংশ, ওকে, লব্ধি উপাংশটা আরেকবার বলি। প্রথমে আসেন, আপনি জানেন যে আপনার কাছে এই যে 20 নিউটন একটা ভেক্টর আছে, 50 নিউটন একটা ভেক্টর আছে, 10 নিউটন একটা ভেক্টর আছে, অনেকগুলো ভেক্টর আছে, রাইট? সো তিনটা ভেক্টর আছে। এখন এই তিনটা ভেক্টর তো একটা লব্ধি ভেক্টর থাকবে। আপনি ধরে নিয়েছেন সেই লব্ধি ভেক্টরটা আর, যে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে। আপনি ধরে নিয়েছেন ওই লব্ধি ভেক্টরটা আর ও এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে। তারপর কি করব? এক্স অক্ষ বরাবর সব উপাংশ নিব, এক্স অক্ষ বরাবর সব উপাংশ নিব। তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত হবে? আর cos থিটা। এবার বাকি সব ভেক্টরের উপাংশ নিব, এই দুইটা পরস্পর সমান, লব্ধির উপাংশ এবং বাকি সকল ভেক্টরের উপাংশ সমান। এবং বাকি সকল ভেক্টরকে 20, অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি, তো 20 cos 30। 15, অ্যাঙ্গেল কত? 45 প্লাস 90, সো 15 cos 45 প্লাস 90। 10, 10 এর অ্যাঙ্গেল কত? এই পুরোটা। সো এক্স অক্ষ বরাবর কোণগুলো সব নিব, এক্স অক্ষ বরাবর সবগুলো কোণ নিলে আপনার ম্যাথ অটোমেটিক হয়ে যাবে। আর cos থিটা করার পর, cos তো নিছেন এক্স অক্ষ বরাবর উপাংশ, এবার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি আসবে? sin থিটা। সো আপনি জাস্ট এই লাইনটা একটু কষ্ট করে লিখবেন, লেখার পর জাস্ট cos এর জায়গায় sin বসে দিবেন, cos এর জায়গায় sin বসে দিবেন, cos এর জায়গায় sin বসে দিবেন। অ্যাঙ্গেল নিয়ে কোনো টেনশন আপনাকে নিতে হবে না, হুবহু যা আছে বসাই দিবেন, হুবহু যা আছে বসাই দিবেন। এটা আমরা একটা ক্লাসে পড়াইছিলাম, লব্ধি উপাংশ। এটা তো পসিবলি রেকর্ডও থাকার কথা। লব্ধি বলের লম্বাংশ উপপাদ্য আমরা পড়াইছি না? দেখি কেউ একজন বলেন তো, লম্বাংশ। হ্যাঁ, লম্বাংশ পড়াইছে কিনা? হ্যাঁ, লম্বাংশ পড়াইলে তো আশা করি বুঝার কথা, অত সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, তাহলে আসেন, এতটুকু গেল আমাদের। আরেকটা ম্যাথ, তারপর আসেন আরো কিছু ম্যাথ করি। ওকে, তাহলে আমার কাছে মনে করেন এবার আবার একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, আমি দিলাম ওকে 10 নিউটন ফোর্স। কয় সেকেন্ড ধরে দিলাম? 5 সেকেন্ড ধরে দিলাম, 5 সেকেন্ড ধরে দিলাম। বললো 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর বস্তুটি বস্তুটি 18 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হলে সম্মুখীন হলে হলে কত দূরত্ব বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব কত? তাহলে 10 নিউটন বলটা কয় সেকেন্ড ধরে প্রয়োগ করছি আমরা? 5 সেকেন্ড। 5 সেকেন্ডের পর
5 সেকেন্ডের পর বস্তুটি 18 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়েছে, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে ব্যাপারটা একটু বুঝান। 10 নিউটন বল প্রথমে দিছি 5 সেকেন্ড, তাহলে বস্তুটা ত্বরণ হবে। এরপর বস্তুটা কিন্তু 18 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়েছে। আচ্ছা, ঘর্ষণ বলের সম্মুখীন হয়েছে মানে ও যেদিকে চলতেছে তার অপোজিট দিকে ঘর্ষণ বল, রাইট? সো আমাদের সামনের দিকে কোনো বল নাই, কিন্তু অপোজিটে বল আছে। তাহলে বস্তুটা যখন সামনে চলতে যাচ্ছে, অপোজিটে আপনি ধাক্কা দিচ্ছেন, তাহলে আস্তে 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 গিয়ে বস্তুটা কি হয়ে যাবে? থেমে যাবে। আস্তে আস্তে গিয়ে বস্তুটা কি হয়ে যাবে? থেমে যাবে। তাহলে ব্যাপারটা কি আসতেছে যে আপনার প্রথমে আপনি ধাক্কা দিচ্ছেন এই পাশে, আপনি ধাক্কা দিচ্ছেন এই পাশে, তাহলে বস্তু ত্বরণ হবে। তারপর আপনি বাধা দিচ্ছেন, তাহলে বস্তুর স্পিড কমতে কমতে মন্দন হইতে হইতে বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা ম্যাথটা ওভাবেই করবো। আবারও দুইটা অংশ। তাহলে প্রথম অংশ 5 সেকেন্ড পর্যন্ত চলতেছে। এরপরে কি হচ্ছে? এরপরে ওর উপরে একটা ঘর্ষণ বল লাগতেছে, ওর গতির অপোজিটে, এই যে এদিকে ওর গতি আছে, এই গতির অপোজিটে একটা ঘর্ষণ বল লাগতেছে, সেটা 18 নিউটন। 18 নিউটন ঘর্ষণ বল লাগতেছে। তাহলে বাধা দিতে দিতে এক সময় গিয়ে বস্তুটা কি হয়ে যাবে? থেমে যাবে। তাহলে এই জায়গার শেষ বেগটা আমরা জানি 0, আলটিমেট শেষ বেগটা 0। এই জায়গায় কেউ থামবে, নো প্রবলেম। তাহলে একটু আসুন তো সবাই একটু খেয়াল করবো, খুবই সিম্পল একটা জিনিস। প্রথম জিনিস আসেন, 10 নিউটন 5 সেকেন্ড ধরে চলছে। কি 10 নিউটন 5 সেকেন্ড ধরে চলছে? তাহলে 10 নিউটন যখন 5 সেকেন্ড ধরে চলছে, এই জায়গার মধ্যে সরণটা আগে বের করতে হবে। সো প্রথম অংশ সরণ বের করার জন্য আবারও সেম টেকনিক খাটাবো। আগে F ইজ ইকুয়ালস টু m এ দিয়ে ত্বরণ বের করব। সো ত্বরণ ইজ ইকুয়ালস টু আসবে F বাই m 10/2 5 ms ইনভার্স 2 5 ms ইনভার্স 2। ওকে, গুড। তারপর হচ্ছে আমরা সরণটা বের করে ফেলবো। প্রথম অংশ সরণ S1 দিলাম, ut প্লাস হাফ অফ এটি স্কয়ার। তাহলে বস্তুটা প্রথমে স্থির ছিল 0, হাফ a এর মান হচ্ছে 5, t এর মান হচ্ছে 5 স্কয়ার। সেটা আসতেছে 5 কিউব মানে 125/2 62.5 মিটার। আশা করি বুঝছেন। এই যে S1 পেয়ে গেছি। তাহলে এইটুকু অংশের সরণটা আমরা পেয়ে গেলাম। এইটুকু অংশের সরণ পাওয়ার পর দ্বিতীয় অংশে চলে আসে। দ্বিতীয় অংশে আবার সরণ লাগবে আপনার। এখন দ্বিতীয় অংশে যদি আপনার সরণ লাগে, আপনার কি কি জিনিস লাগবে একটু চিন্তা করো। সরণের সূত্র আছে আপনার কাছে মোটামুটি 2-3টার মতো আছে। ut প্লাস হাফ এটি স্কয়ার আছে, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as আছে, বা s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t আছে। এখন আপনি দেখবেন কোনটা দিলে আপনার জন্য দ্রুত হয়, কোনটা দিলে আপনার জন্য দ্রুত হয়। তাহলে প্রথমে আসেন s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার। এখানে আপনার আদিবেগটা, এইটুকু অংশের কি আদিবেগ আছে আপনার কাছে? এইটুকু অংশের আদিবেগটা কি আপনার কাছে আছে? নো। তাহলে আদিবেগটা আপনার লাগবে এই জায়গায়। সময়টা কি আছে আপনার কাছে যে ও কতক্ষণ চলছে এখানে? নো, সময়টা কিন্তু নাই। সো এই সূত্রটা ইউজ করতে হলে আপনার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে আদিবেগটা লাগবে, একটা হচ্ছে সময়টা লাগবে। ত্বরণ তো আপনার কাছে আছে, কারণ আপনি বলের মান আছে, ঘর্ষণ বলের মান আছে। সময় লাগবে, সরি আদিবেগ লাগবে, সময় লাগবে, এই সূত্র আসা। শেষ বেগটা আপনার কাছে আছে 0, আদিবেগটা আপনার লাগবে, আদিবেগটা লাগবে, ত্বরণটা আপনার কাছে আছে। সো এই জায়গায় আপনার শুধু আদিবেগটা লাগতেছে। আর এই সূত্র আপনার সেম, দেখেন তো আদিবেগ লাগবে, সময় লাগবে। তাহলে আপনি কোন সূত্র ইউজ করলে আপনার মান কম বের করতে হচ্ছে? এই সূত্র। ব্যাপার বুঝতে পারছেন? এই সূত্র ইউজ করলে আপনার মান কম বের করতে হচ্ছে, জাস্ট আদিবেগটা বের করতে হচ্ছে। অর্থাৎ এইটুকু অংশের আদিবেগটা আপনাকে বের করতে হচ্ছে। আশা করি বুঝাইতে পারছি সবাইকে। তাহলে আমরা ইউজ করবো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। সো ইউজ করার আগে দ্বিতীয় অংশ আগে বের করে ফেলি। প্রথম অংশের শেষ বেগ, প্রথম অংশের শেষ বেগই হচ্ছে দ্বিতীয় অংশের আদিবেগ, ঠিক আছে? প্রথম অংশের শেষ বেগ, এই যে দেখেন প্রথম অংশটা, এই যে এইটুকু অংশ যে শেষ বেগটা আছে, সেটাই এই অংশের কি বেগ? আদিবেগ। ঠিক না? শেষ করছি যে বেগে, ওই বেগেই দ্বিতীয় অংশ শুরু হয়েছে। সো আদিবেগ বুঝলাম। প্রথম অংশের শেষ বেগ আসবে v ইজ ইকুয়ালস টু u প্লাস at। আদিবেগ তো 0, ত্বরণ হচ্ছে 5, সময় চলছে 5 সেকেন্ড, তাহলে 25 মিটার পার সেকেন্ড। তাহলে এইটুকু অংশের শেষ বেগ আমার কাছে বের হয়ে গেল প্রথম অংশের। তাহলে দ্বিতীয় অংশের আদিবেগও পেয়ে গেছি আসলে। দ্বিতীয় অংশের আদিবেগ হচ্ছে 25 ms ইনভার্স 1। এইটুকু অংশের ত্বরণটা কত একটু বুঝতে হবে আপনাকে। f ইজ ইকুয়ালস টু দিলাম m, f ইজ ইকুয়ালস টু দিলাম m। f এর মানটা আমি বসালাম -18। এটাতে কারো সমস্যা থাকলে একটু বলবেন আমাকে, -18টা না বুঝলে। কেন -18 বসাইছি একটু চিন্তা করেন। ও চলতেছে এই পাশে, আপনি এতক্ষণ বলটা 10 নিউটন ধরছেন এই পাশে, তাহলে 10 নিউটনের দিকটা ডান দিকে। আপনার যে 18 নিউটনটা আছে সেটা কোন দিকে কাজ করতেছে? ঠিক অপোজিটে। কোন দিকে কাজ করতেছে? ঠিক অপোজিটে। তাহলে ওর গতির অপোজিটে ঘর্ষণ বলটা লাগতেছে, এই জন্য এই বলটাকে আমরা কি ধরছি? মাইনাস, কারণ এটা গতির অপোজিটে, বিপরীতে কাজ করতেছে। সো আমরা সুন্দর মতো বল, ঘর্ষণ বলের জায়গায় -18 ধরছি। ওর উপর কি আর কোনো বল আছে? নো। যদি ওর ওপর এই জায়গায় সামনের দিকে 10 থাকতো,
অপোজিটে 18 থাকতো, অপোজিটে 18 থাকতো, তাহলে আমরা কি করতাম? এইদিকে 10 নিউটনটাকে পজিটিভ ধরতাম, 18টাকে নেগেটিভ ধরতাম, তাহলে 10 মাইনাস 18। সরাই ফেলেছ, বলছো না 5 সেকেন্ড ধরে 10 নিউটন দিছি, 10 নিউটন শুধু 5 সেকেন্ড ধরে দিছি। তারপর 5 সেকেন্ড পর বস্তুটি 18 নিউটন ঘর্ষণ বল সম্মুখীন হচ্ছে। তাহলে আসেন আবার বলি, যদি এই পাশে 10 নিউটনটা থাকতো, এই পাশে যদি 18 নিউটনটা থাকতো, তাহলে আপনি ডান পাশেরটাকে পজিটিভ ধরে, গতির দিকেরটাকে পজিটিভ ধরে, গতির অপোজিট দিকেরটাকে নেগেটিভ ধরতেন। তাহলে একটা অপোজিটে আছে, তাহলে 10 মাইনাস 18 লিখতেন, এটা আসতো আপনার এফ এর। তাহলে কত আসছে? মাইনাস 8 আসছে। কথা বুঝে গেছে? তাহলে ঘর্ষণ বলকে নেগেটিভ ধরবো সবসময়, ঘর্ষণ বলের মানটাকে সবসময় নেগেটিভ ধরবো। তাহলে এফ এর জায়গায় আমরা সুন্দর মতো লিখে ফেললাম -8। সো আমরা সুন্দর মতো ত্বরণের মানটা পেয়ে যাচ্ছি। আসলে মন্দন হবে, এই জন্য মাইনাস আসতেছে। মন্দনের মানটা আসতেছে কত? 0.2। তাহলে এটা আসবে 3 5 15, 3.2 ভাগ নিছি, 3 পয়েন্ট, আচ্ছা 2 ভাগ 5 ভাগ করলে 3.4 এমএস ইনভার্স 2। ওকে, এটা আসবে। তাহলে ব্যাপারটা কি আসতেছে? মন্দনের মান আপনি পেয়ে গেছেন -3.4। তাহলে এখন তো আপনার বের করা ইজি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s। এটা আপনার সূত্র, আপনার এস দরকার। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। ভি এর মান কত? শেষ বেগ 0 স্কোয়ার, আদি বেগ কত? 25 স্কোয়ার, ডিভাইড বাই 2, a এর মান কত? -3.4। এই যে সুন্দর মতো আপনার সরণের মানটা বের হয়ে গেল, যেটা s2। তাহলে আপনি মোট সরণ লিখবেন s1 প্লাস s2। দেখেন সবগুলো বুঝছেন কিনা? এটা শেষ বেগ বসাইছি 0, কারণ শেষ বেগটা হচ্ছে 0ই। এই যে লাস্টে গিয়ে থেমে যাবে না, বাধা পাইতে পাইতে, 18 নিউটন বাধা পাইতে পাইতে থেমে যাবে একশো। ঠিক আছে, শেষ বেগ 0। দেখেন কেউ না বুঝলে একটু বলবেন আমাকে তাড়াতাড়ি। দুইটা সরণ s1 s2 যোগ করে দিয়েছি, s1 প্লাস s2। কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবো। সরি, 2 না, এর সাথে বেঁচে ফেলছে, ত্বরণের সাথে। সরি, ক্যালকুলেশন মিস্টেক। 2 2। হঠাৎ করে ভর, ঘর্ষণ বল চেঞ্জ হওয়াতে ভরও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, -9 হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আর কারো প্রবলেম বলেন তাড়াতাড়ি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। 18 থেকে না 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 না, 10 মাইনাস 18 করবো, 18 থেকে 10 বিয়োগ করবো না। ওই যে বলছি আমি, গতির দিকেরটাকে সবসময় পজিটিভ ধরবো, তাহলে আমাদের ম্যাথ আর কোনো প্রবলেম হবে না। গতির দিকে যেটা, সেটাকে পজিটিভ ধরবো। তাহলে 10 যদি সামনে হয়, 18 যদি অপোজিটে হয়, তাহলে গতির দিকে 10 পজিটিভ, গতির অপোজিটে নেগেটিভ। সবসময় মাথায় রাখবি গতির অপোজিটের বলটাকে আমরা নেগেটিভ ধরি। তাহলে এই শর্ট নোটটা লিখে দিই। নোট যে হচ্ছে গতির গতির বিপরীতের বলকে আমরা নেগেটিভ ধরি। বড় থেকে ছোট বিয়োগ না, গতির বিপরীতের বল মাইনাস ধরবো। তাহলে ম্যাথ করা আমাদের জন্য অনেক ইজি হবে। এই ম্যাথ গুলো সবাই ট্রাই করবা, যে হচ্ছে যেন এমসিকিউ তে সলভ করতে পারো। ঠিক আছে, এই যে আমি এত বড় করে সলভ করছি, অনেক বড় করে সলভ করছি না কোশ্চেনটা, অনেক বড় করে সলভ করছি, ঠিক না? এই ম্যাথটাকে তুমি এমসিকিউর জন্য কিভাবে সলভ করতে পারবা দ্রুত, কিরকম? তোমাকে এক দুইটা ছোটখাটো টেকনিক বলি। যেমন প্রথমে হচ্ছে তুমি এস ইকুয়াল টু ইউ, ইউ 0 বুঝতেছো তুমি, তাহলে তুমি হাফ এর জায়গায় এফ বাই এম ডিরেক্ট লিখবা, ইউ টি স্কয়ার। দেখো তো এক লাইনে তোমার এই জায়গায় সরণটা বের হয়ে যাচ্ছে। সবাই বুঝছো কিনা দেখো। আদি বেগটা তুমি তো জানো 0, তাহলে তুমি ইউটিটা লেখার কোনো দরকার আছে? নো। হাফ এ, এ মানে কি? এফ বাই এম, বল ভাই ভর, ইন্টু টি স্কয়ার। দেখছো, এরকম বড় বড় ম্যাথ গুলা এক লাইনে করা যায়। যেমন এই পুরো অংশটা তুমি এক লাইনে লিখে ফেলতে পারছো। সেম ভাবে এই যুগ অংশের শেষ বেগটা তোমার দরকার হচ্ছে, তাহলে তুমি লিখবা কিভাবে? এই যে দেখো, ভি স্কয়ার ইকুয়াল টু লিখলা ইউ স্কয়ার প্লাস 2a, তুমি দেখতেছো আদি বেগ আছে, রাইট? সো তুমি এবার ভি এর জায়গায় তুমি 0 বসালে, ইউ এর জায়গায় আদি বেগ, প্রথম অংশের শেষ বেগ, প্রথম অংশের শেষ বেগ কত হবে? a t হবে প্লাস 2a s। এই এটা হচ্ছে আবার কিন্তু বুঝিও -9, এই এটা হচ্ছে কিন্তু আমাদের প্রথম অংশের 5। সো ওগুলো একটু
দেখছো তোমার লাইন, দেখো তো এই যে 3 ভাগে করতে হয়েছে ম্যাথটা, এটা ছোট্ট হয়ে গেছে না, একদম একদম ছোট হয়ে যায়। অর্থাৎ এই ম্যাথগুলো সবাই ট্রাই করবা এমসিকিউ আকারে সলভ করার জন্য, যেন এফিসিয়েন্সিটা বাড়ে, তুমি যে কোনো কঠিন কঠিন ম্যাথ খুব দ্রুত ছোট হাতে করে ফেলতে পারো, এমসিকিউর জন্য করে ফেলতে পারো। বড় বড় ম্যাথ যারা খুব দ্রুত শর্ট 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 করে দ্রুত করতে পারবা, তারা মাথায় রাখবা যে সৃজনশীল তোমার জন্য বেশি ইজি হবে। কেন? কারণ তুমি যে কোনো একটা সৃজনশীল অ্যাটেম্প্ট করার জন্য, যে কোনো একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য তোমাকে আগে অ্যান্সারটা বুঝতে হয়। তো বুঝার জন্য তুমি যদি ছোট করে আগে করে ফেলতে পারো, এই যে 2 লাইন 3 লাইনের ম্যাথটা করে ফেলতে পারো, তো ম্যাথটা তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। এই আর কি। অর্থাৎ যেই ম্যাথগুলো 9-10 এর মধ্যে ছিল এফ ইকুয়াল টু এম এর, নরমালি জাস্ট ত্বরণ বের করতে হতো, বেগ বের করতে হতো, সরণ বের করতে হতো, ওগুলা সবগুলো মাথায় রাখবো, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা, একটু তাড়াতাড়ি বলবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, কারো কোনো প্রশ্ন নাই। আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে। আজকে একটু দৌড়াদৌড়ি হয়ে গেছে আসলে ভাইয়ার। আমাদের নেক্সট ক্লাস হবে আগামীকাল। আগামীকাল ঠিক সেম টাইমে 10:30 বাজে। আগামীকাল আমার সমস্যা নেই। সো 10:30 বাজে আমাদের আগামীকালকে ক্লাস হবে, সবাই থাকবা। আরেকটা কথা, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব ইসাক স্যারের বইয়ের, ঠিক আছে? আমি ছবি তুলে দাগায় দিয়ে দিব তোমাদেরকে, তোমরা পিডিএফ দেখে নিজেদের বই দাগায় ফেলবা। আর পুরা বইটা আমি ভাবতেছি 2-3 ক্লাস পরে পুরা বইটা একবারে দাগায় দিব, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য পড়াটাও ইজি হবে, কারণ প্রথম দিকেই দাগায় দিলে পড়তে একটু সমস্যা হতে পারে। অথবা আজকে দিয়ে দিব। আসলে আমি হোমওয়ার্ক গুলা ছবি তুলে তোমাদেরকে দাগায় দিয়ে ফেলবো, তোমরা সবাই ওই হোমওয়ার্ক গুলা করবা। ইসাকের বইটা আগে সবাই 100% করার ট্রাই করো। আর যারা ওই যে অনেকেই কিন্তু তোমাদের মধ্যে অনেকেও আছে যারা হচ্ছে ভার্সিটির জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক কিনে ফেলছে, ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই কিনো নাই, কিন্তু যারা কিনে ফেলছে ওরা কিন্তু আগে যাচ্ছে। সো এটা একটু মাথায় রাখবা। আর একটা কথা মাথায় রাখবা যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক যারা অলরেডি সলভ করবা, এটা তোমার জন্য কখনো লস হবে না, ঠিক আছে? ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা যারা সলভ করবে ওটা তোমাদের জন্য লস হবে না কখনো, ওইটা তোমাদের জন্য লাভ। কোন দিক থেকে? দেখবা তোমার সৃজনশীল মানে সৃজনশীল অ্যান্সার করার ক্যাপাবিলিটিও অনেক বেড়ে গেছে। কারণ যত বেশি প্র্যাকটিস হবে ফিজিক্সটা সূত্রগুলো তত ভালো জানবা, তুমি যে কোনো সৃজনশীল তুমি পারবা। এক সূত্রের জায়গায় হয়তো 2 সূত্র লাগবে, 2 সূত্রের জায়গায় হয়তো 3 সূত্র লাগবে, এতটুকুই। কিন্তু সলভ করলে কম্পিটেন্সটা বাড়বে। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে বলতে পারো দ্রুত।